আশা করি সকলে ভালো আছো। আগের দিনে ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, অর্থাৎ কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, পরিবাহী তারটা চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। অর্থাৎ আমি আঁকছি ঘন্টায় মনে করো এই একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই পরিবাহী তারটার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। কি করে বুঝবো আমরা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে? কারণ এই যে চুম্বক ক্ষেত্র নিশ্চয় অন্য একটা চুম্বকের উপর প্রভাব বিস্তার যদি করে, তাহলে বলবো এখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাহলে এখানে মনে করো আমরা দেখেছিলাম ওস্টেডি এক্সপেরিমেন্টে একটা চুম্বক শলাকাকে নিয়ে এসেছিলাম। দেখা গেছিল যে যখনই পরিবাহী তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে এই চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হয়ে গেল, অর্থাৎ সরে গেল। তাহলে এই চুম্বকটার উপর প্রভাব বিস্তার সরে যখন যাচ্ছে, তাহলে সেই চুম্বকটার উপর কেউ না কেউ প্রভাব বিস্তার করেছে, এবং চুম্বকের উপর একমাত্র চুম্বক ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। তাহলে আমরা সেই সেন্স থেকে বলেছিলাম যে পরিবাহী তারটার মধ্যে যখন তড়িৎ প্রবাহ ঘটছে, তার পরিবাহী তারের চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এটা আমরা আগের ক্লাস দেখেছি ওস্টেডি এক্সপেরিমেন্ট অনুযায়ী। আজকে যে ঘটনাটা বলবো, যে বিষয়ে পাঠ হচ্ছে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, অর্থাৎ ঠিক আগের দিনের ঘটনাটার বিপরীত ঘটনা। সেটা কিরকম না, এই যে পরিবাহী তারটার মধ্যে যে তড়িৎ যদি প্রবাহিত হয়, তাহলে পরিবাহী তার তড়িৎ প্রবাহের জন্য চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। সেই চৌম্বক ক্ষেত্র এই চুম্বক শলাকাকে বিক্ষিপ্ত করলো, অর্থাৎ এর উপর একটা ক্রিয়া বল প্রয়োগ করেছিল। ঠিক নিউটনস থার্ড ল অনুযায়ী এই চুম্বক শলাকাও কিন্তু বা চুম্বকটিও এই পরিবাহীটার উপর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল ফেরত দেবে। এই পরিবাহীর জন্য যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, সে এই চুম্বক শলাকার উপর যতটা পরিমাণ ক্রিয়া বল প্রয়োগ করেছিল, এই চুম্বক শলাকাও এই পরিবাহীটির উপর ঠিক ততটা পরিমাণই প্রতিক্রিয়া বল ফেরত দেবে। অর্থাৎ আমরা বলতে চাইছি যে এই যে প্রবাহ ঘটছে বা এই পরিবাহীর উপর এই চুম্বক একটা বল দেবে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। কারণ পরিবাহী তারটার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার ফলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। সেই চুম্বক ক্ষেত্রে এই চুম্বক শলাকার উপর ক্রিয়া বল দিল, চুম্বক শলাকাও অটোমেটিক্যালি এই পরিবাহীটার উপর বা তড়িৎ প্রবাহের উপর একটা প্রতিক্রিয়া বল দেবে, সেটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। তা যে প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করলো চুম্বক শলাকায় পরিবাহীটার উপর, সেই প্রতিক্রিয়া বলের জন্য যদি পরিবাহীটা গতিশীল হওয়ার স্কোপ থাকে, সে তখন স্থির থাকবে না, গতিশীল হবে। অর্থাৎ তখন পরিবাহীটা যদি গতিশীল হয়, কোন দিকে গতিশীল হবে, অর্থাৎ এই যে প্রতিক্রিয়া বলটা এর উপর প্রয়োগ করছিল, সেই প্রতিক্রিয়া বলের দিক কোন দিকে হবে সেটা জানার জন্য আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তো সেটা লিখি যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। অর্থাৎ বিজ্ঞানী ফ্লেমিং তিনি এই নিয়মটা ব্যাখ্যা করেছিলেন, তার নাম অনুযায়ী হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। লিখলাম যেটা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। এই নিয়মটার মাধ্যমে আমরা কিন্তু ওই পরিবাহীটার উপর কোন দিকে বল প্রযুক্ত করা হবে বের করতে পারবো। তা সে বের করে করবো যে বাঁ হাতের তিনটা আঙুল, তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি, আমি যেমন ভাবে সেট করছি, যেমন ভাবে বলছি কেটে কেটে, ঠিক সেইভাবেই পড়ার সময় আঙুলগুলোকে, নিজেদের আঙুলগুলোকে লজ্জা না করে নিজেদের আঙুলগুলো সেইভাবে রাখবে, দিয়ে বইয়ের লাইনের সঙ্গে পড়বে, ম্যাচ করে পড়বে, দেখবে বুঝতেও পারবে, মুখস্থ তাতে হবে, মনে থাকবে। তা কি বলছি, বাঁ হাতে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে পরস্পর সমকোণে রেখে, অর্থাৎ তর্জনীর সাথে মধ্যমা সমকোণ, মধ্যমার সাথে বৃদ্ধাঙ্গুলি সমকোণ, বৃদ্ধাঙ্গুলির সাথে তর্জনী সমকোণ। তা তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলিকে পরস্পর সমকোণে রেখে প্রসারিত করে, অর্থাৎ প্রসারিত করলাম, বাড়িয়ে দিলাম। তর্জনীকে চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তা বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির দিক নির্দেশ করবে। অর্থাৎ যে পরিবাহীটার উপর চৌম্বক ক্ষেত্র প্রভাব বিস্তার করবে, সেই চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে তর্জনী বরাবর, মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক ধরবো, তাহলে বৃদ্ধাঙ্গুলি যে দিকটা নির্দেশ করবে সেই দিকটা পরিবাহীর গতির দিক নির্দেশ করবে। অর্থাৎ এই দিকে যে চৌম্বক বলটা, ওই প্রতিক্রিয়া বলটা কিন্তু কাজ করবে। আবার বলছি যে বাম হাতে তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলিকে পরস্পর সমকোণে রেখে প্রসারিত করে যদি তর্জনীকে চৌম্বক ক্ষেত্রের দিকে ধরা হয় এবং মধ্যমাকে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহী গতির দিক নির্দেশ করবে।
আর একবার বলছি আস্তে আস্তে, যে বাঁ হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে পরস্পর সমকোণে রেখে প্রসারিত করে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিকে এবং মধ্যমাকে তড়িৎ প্রবাহের দিকে ধরা হয়, তাহলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির দিক নির্দেশ করবে, অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলি যে দিকটা নির্দেশ করবে সেই দিকে পরিবাহীটা গতিশীল হবে। এই যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা আমরা শিখলাম, সেই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের প্রয়োগ একটা সরলীকৃত রূপ হচ্ছে বার্লো চক্র, যেটা আমরা এঁকেছি। আঁকতে সময় লাগবে, আমি আগে এঁকে নিয়েছিলাম কারণ সময় অভাব থাকছে কোনটায়। তাহলে এইটার যে প্রয়োগ, অর্থাৎ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের প্রয়োগ হচ্ছে বার্লো চক্র। তো ছবি এঁকে নিয়েছি, আমরা লিখছি বার্লো চক্র। এটা কি? এটা একটা ব্যবস্থাপনা। কিসের ব্যবস্থা? একটা মনে করো পাটাতন আছে, এই দেখছো একটা পাটাতন আছে, এই পাটাতনের একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটাকে অক্ষ করে একটা চক্রাকার খাঁজ কাটা চাকাকে ধরা হয়েছে, যেন এই দণ্ডটাকে কেন্দ্র করে চাকাটা যেন ঘুরতে পারে। অর্থাৎ কিভাবে ঘুরবে? যদি দণ্ডটা এইভাবে থাকে, চাকাটা এইভাবে ঘুরতে পারে অথবা এইভাবে ঘুরতে পারে। এইটা সাপোজ এই দণ্ড লাগানো আছে, এই দণ্ডের সঙ্গে এই দণ্ড মুখ্য করে একটা চাকা, গোল চাকাকে লাগিয়ে দেওয়া হয়েছে, চাকাটা যেন ঠিক এই তলে বা এইভাবে এমনি করে ঘুরতে পারে। চাকাটা নিচেতে যে খাঁজ কাটা অংশ থাকছে, সে খাঁজের সঙ্গে টাচ করে থাকবে এরকম একটা পারদপূর্ণ বাটিকে রাখা হয়েছে। কেন পারদ রাখা হয়েছে? কারণ পারদ হচ্ছে তড়িতের সুপরিবাহী এবং তরল। তার সুবিধাটা পরে বলছি কোনটায়। তার পারদপূর্ণ বাটিকে রাখা হয়েছে। যে বাটিটা থাকলো, এই সব এই যদি বাটি হয়, এটা খাঁজ কাটা টাচ করেছে মনে করো, এই বাটির দুদিকে একটা বাটিটা কেন্দ্র করে একটা এইভাবে অচক্রাকৃতি চুম্বক রাখা হয়েছে এই তলে। আমি এখানে ছবি রেখেছি, এইদিকে উত্তর মেরু দক্ষিণ মেরু, অর্থাৎ ভাবো এইটা সেই অচক্রাকৃতি চুম্বক, এইখানে খাঁজ কাটা চাকাটা এইভাবে আছে, এইটা উত্তর মেরু দক্ষিণ মেরু, চুম্বকটা এবার রাখা হয়েছে। দিয়ে এবারে দুটো কানেক্টর আছে, এই কানেক্টরের সঙ্গে একটা ব্যাটারিকে লাগানো হয়েছে, তড়িৎ কোষ। এই কানেক্টর থেকে একটা পরিবাহী তার এই দণ্ডের মাধ্যমে গিয়ে চাকার সঙ্গে কানেক্ট হয়েছে, আর একটা পরিবাহী তার এসে পারদপূর্ণ বাটিতে কানেক্ট করা হয়েছে। যদি কোনো অবস্থাতে এই খাঁজ কাটা চাকাটা পারদটাকে স্পর্শ করে থাকে, তাহলে সেই মুহূর্তে দেখো বর্তনীটা কমপ্লিট হবে, অর্থাৎ বর্তনীটা বদ্ধ বর্তনীতে রূপান্তরিত হবে। যে মুহূর্তে বদ্ধ বর্তনীতে রূপান্তরিত হলো, তড়িৎ কোষ থেকে তড়িৎ প্রবাহিত শুরু করে কোন দিকে যাবে? আমি যা ব্যাটারি পোলারিটি দিয়ে দেখো, এই দিকটা উপরটা বড় মানে প্লাস, নিচেটা নেগেটিভ মাইনাস। তাহলে এই যে এই দিক থেকে এই দিকে তড়িৎ প্রবাহ, আমি তড়িৎ প্রবাহের দিক দিয়ে উপর থেকে নিচের দিকে তড়িৎ প্রবাহ করতে শুরু করলো। তাহলে উপর থেকে নিচের দিকে অর্থাৎ এই দিকে তড়িৎ প্রবাহ করছে, আর চৌম্বকের দিক হচ্ছে এন থেকে এসের দিকে, আমি তীর রেখে দিয়েছি। চৌম্বকের দিক হচ্ছে উত্তর মেরু দক্ষিণ মেরুতে, আগের ক্লাসে আমি বলেছিলাম। তা এই যদি অচক্রাকৃতি চুম্বকটা এখানে উত্তর মেরু দক্ষিণ মেরু হয়, তাহলে এই দিকে এই দিকে চুম্বক ক্ষেত্র কাজ করবে। তাহলে এই দিকে চুম্বক ক্ষেত্র কাজ করছে আর এই দিকে তড়িৎ প্রবাহ কাজ করছে। এবার বানাতে আমি সেই তিনটা অংশ নিয়ে ম্যাচ করলাম আমি। এটা চুম্বক ক্ষেত্র, এই বোর্ড থেকে ভাবো এই দিকে বেরিয়ে আসে চুম্বক ক্ষেত্রটা, সেই চুম্বক ক্ষেত্রের দিক দেখিয়েছি। তড়িৎ উৎপত্তি নিচের দিকে, তড়িৎ উৎপত্তি নিচের দিকে। তার বৃদ্ধাঙ্গুলিকে পরিবাহী গতির দিক নির্দেশ করছে, অর্থাৎ এই দিকে একটা বল কাজ করবে চাকার উপর, এই খাঁজা চাকার উপর এই দিকে একটা বল কাজ করবে। যখন এই বলটা কাজ করলো, তখন এই চাকাটা একটু ঘুরে গেল। যে মুহূর্তে ঘুরে গেল, আমি এই ডিরেকশন দিয়ে দিয়েছি, এই দিকে ঘুরে গেল। যে মুহূর্তে ঘুরে গেল, তখন এই যে খাঁজটা পারদটাকে স্পর্শ করেছিল, সেই খাঁজটা যে মুহূর্তে পারদের সঙ্গে সংযোগটাকে হারিয়ে ফেললো, বর্তনীটা কিন্তু মুক্ত বর্তনী হলো। আপনি বর্তনীর কানেকশন কিছু নেই, এখানে কানেকশন একটা ফাঁকা, বর্তনীটা মুক্ত বর্তনী হয়ে গেল। অর্থাৎ এই চাকাটার উপর বল আর কোনো কাজ করবে না, চুম্বক বল কাজ করবে না। যদি চুম্বক বল কাজ না করে, তাহলে চাকাটা থেমে যাওয়ার কথা, কিন্তু থামতেও পারবে না, কারণ চাকাটা যখনই একটু গতিশীল হলো, তার গতিজাড্য বজায় রাখার জন্য আরেকটু গতিশীল হবে। ও সেই মুহূর্তে ঠিক পরের খাঁজটা, ঠিক এই যে খাঁজটা রয়েছে, এই পরের খাঁজটা হিসাবে পারদটাকে স্পর্শ করবে। তা যে মুহূর্তে পারদটাকে স্পর্শ করলো, ঠিক সেই মুহূর্তে আবার বদ্ধ বর্তনীতে কনভার্ট করলো, আবার তড়িৎ প্রবাহ করলো, আবার বল প্রযুক্ত হলো, চাকাটার উপর আবার একটা ঝটকার মতো বল কাজ করলো। সেই বলের জন্য চাকাটা আবার ঘুরে গেল, ঠিক আবার যেই এই খাঁজটা পারদকে স্পর্শ চলে আসছে, অটোমেটিক গ্যাপটা চলে গেল, আবার মুক্ত বর্তন হলো, কিন্তু গতিজাডের জন্য আবার পরে খাঁজটা টাচ করবে। অর্থাৎ আলটিমেট দেখা যাবে কি, আমি যে ডিরেকশন দিয়েছি এই ঘড়ির কাঁটার দিকে, কিন্তু চাকাটা কিন্তু অনবরত ঘুরতে থাকবে। যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ চালু থাকবে, ততক্ষণ পর্যন্ত চাকাটা কিন্তু অবিরাম গতিতে ঘুরবে। যে মুহূর্তে তড়িৎ প্রবাহ বন্ধ করে দেবো, চাকার ঘূর্ণনটা সেই মুহূর্তে থেমে যাবে।
এইবার যেটা বলছিলাম যে কেন আমরা পারদটাকে নেওয়া হলো, কারণ পারদ তরল পদার্থ, তড়িতে সুপরিবাহী, এই খাঁজ কাটা চাকাটা পারদটাকে স্পর্শ করে যখন বেরিয়ে আসতে সহজ হবে, স্পর্শ করে যখন চলে আসবে, এই যদি কঠিন পদার্থ হতো তাহলে ঘষা খেকে ওটা কিন্তু ক্ষয় হয়ে যেত, অর্থাৎ কিছুদিন পর দেখা যাবে চাকাটা হয়তো কাজে থাকবে না। কিন্তু যখন পারদটা তরল ধাতু, তরল অবস্থা থাকছে, তা কিন্তু কেটে বেরিয়ে চলে আসতে পারবে, অর্থাৎ চাকাটা কিন্তু কোনো ক্ষতি হবে না। চাকাটা এখানে পরিবাহী পদার্থ দিয়ে তৈরি করা, তামা দিয়ে চাকাটা তৈরি করা হয় যাতে তড়িতে সুপরিবাহী হয়। তাহলে আমি কি বললাম যে উপর থেকে আবার ডিরেকশন দেখছি, উপর থেকে নিচে দিকে তড়িৎ প্রবাহ করছে, চৌম্বকের দিক হচ্ছে ওই দিক থেকে এই দিক, অর্থাৎ আমি চৌম্বকের দিক এই দিক থেকে এই দিকে, বোর্ড থেকে বাইরে বেরিয়ে আসছে, তড়িৎ প্রবাহ দিক হচ্ছে এই দিকে, বলটা কাজ করছে, সেই বলের জন্য চাকাটা ঘড়ি কাঁটা দিকে কিন্তু ঘুরতে থাকবে। এই বারো চক্র যে রয়েছে, এর যে চাকাটা ঘুরছে এর কিছু বৈশিষ্ট্য আছে, মানে কিছু বড় কথা বলা আছে। যে 1 নম্বর কি বলছি, যে প্রথমেই বলে দিই এই যে তড়িৎ প্রবাহ ঘটছে, তড়িৎ প্রবাহটা অবশ্যই সমপ্রবাহ হতে হবে। তোমরা তড়িৎ যখন প্রবাহিত হয়েছে আপনারা বলে প্রথম দিকে বলা হয়েছিল যে তড়িৎ প্রবাহ দুই রকম, একটা সমপ্রবাহ, একটা পরিবর্তী প্রবাহ। অর্থাৎ সমপ্রবাহের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিক সবসময় নির্দিষ্টভাবে ফিক্স থাকবে, কিন্তু পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে দিক প্রতি মুহূর্তে পরিবর্তন হবে। তাহলে এইখানে এমন প্রবাহ নেব যেন তড়িৎ প্রবাহের দিকটা নির্দিষ্ট থাকে, অর্থাৎ সমপ্রবাহের ক্ষেত্রে কিন্তু বারো চক্রের ঘূর্ণন ঘটবে। যদি পরিবর্তী প্রবাহ এসি সোর্সকে লাগিয়ে দিই তাহলে চাকার ঘূর্ণন থেমে যাবে। কারণ কি, যখনই তড়িৎ প্রবাহের দিক যদি প্রতি মুহূর্তে পাল্টায়, এই চাকার ঘূর্ণনটাও সাপোজ এইদিকে এইভাবে চলতে থাকবে, অর্থাৎ একবার এই দিকে ঘুরলো, পরক্ষণে এই দিকে ঘুরলো, আবার এদিকে ঘুরলো, আবার এদিকে ঘুরলো, অর্থাৎ এত তাড়াতাড়ি চেঞ্জ হবে যেটা আমরা চোখে যে দেখতেও পাবো না, তখন তো চাকাটা স্থির আছে, চাকাটা ঘুরবেই না তো। অর্থাৎ পরিবর্তী প্রবাহ দিলে চাকার ঘূর্ণন কিন্তু থেমে যাবে। তা চাকার ঘূর্ণন যদি বজায় রাখতে হয় আমাকে অবশ্যই সমপ্রবাহ যুক্ত তড়িৎ উৎস লাগাতে হবে। এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর যেটা হচ্ছে যে আমি চুম্বকটাকে রেখে দিচ্ছি, অশ্বকের চুম্বক রাখা আছে, যদি তড়িৎ প্রবাহের মাত্রাটাকে বাড়িয়ে দিই, অর্থাৎ আগে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছিল এখন তার থেকে বেশি মানের তড়িৎ যদি প্রবাহিত হয়, অবশ্যই চাকার ঘূর্ণনটা বেড়ে যাবে। অর্থাৎ চাকাটা যে স্পিডে ঘুরছিল আগে, এখন তড়িৎ প্রবাহ মাত্রা যদি বাড়িয়ে দেওয়া হয় চাকার ঘূর্ণনের স্পিডটা কিন্তু বেড়ে যাবে। 3 নম্বর কি বলছি, 3 নম্বর হচ্ছে গিয়ে আমি তড়িৎ প্রবাহটাকে একই মানে রাখলাম, কিন্তু এই যে অশ্বক্রাকৃতি চুম্বকটাকে নিয়েছিলাম তাকে পাল্টে তার থেকে বেশি ক্ষমতা সম্পন্ন চুম্বক লাগালাম, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মানটা বেড়ে গেল, তড়িৎ প্রবাহ কিন্তু একই রাখলাম। আবার সে একই কথা, যদি তড়িৎ প্রবাহ 1 থাকে চৌম্বক ক্ষেত্রের মান যদি বেড়ে যায়, আবার সে ক্রিয়াশীল বলের মান বাড়বে, চাকার ঘূর্ণন কিন্তু আবার বেড়ে যাবে, আর চাকাটা আগের থেকে বেশি জোরে ঘুরবে। 4 নম্বর যেটা হচ্ছে এই তড়িৎ প্রবাহ বা চুম্বক দুটোর মধ্যে যে কোনো একটা যদি দিক পরিবর্তন করা হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহটা উপর থেকে নিচে দিকে হচ্ছিল, আমি এখানে ব্যাটারিটা পাল্টে দিয়ে করে দিলাম নিচে থেকে উপর দিকে, কিন্তু চুম্বকটা আমার তেমন থাকলো, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক এই দিকটাই থাকলো, কিন্তু তড়িৎ প্রবাহ এই দিকের পরিবর্তে এই দিকে উপর দিকে করে দিলাম, তাহলে দেখো বুড়ো আমাদের দিকে পাল্টে গেল, আর চাকার ঘূর্ণনটা পাল্টে যাবে। অর্থাৎ এই দিকে চৌম্বক ক্ষেত্র কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে উপর দিকে, আর বুড়ো আঙুল চলে ওই দিকে, তা আগে চাকাটা এই দিকে ঘুরছিল, এখন চাকাটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতে চাইছে। অর্থাৎ আমি চৌম্বক ক্ষেত্রের দিকটাকে নির্দিষ্ট রেখে যদি তড়িৎ প্রবাহের দিকটাকে পাল্টে দিই, চাকার ঘূর্ণন কিন্তু আগের সাপেক্ষে পাল্টে যাবে। ঠিক একইভাবে যদি তড়িৎ প্রবাহের দিকটাকে নির্দিষ্ট রাখি, যদি চৌম্বক ক্ষেত্রের দিকটাকে পাল্টে দিই, আবার চাকা আগে যেদিকে ঘুরছিল তার সাপেক্ষে বিপরীত দিকে ঘুরবে। অর্থাৎ এই তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র যে কোনো একটার দিককে যদি পাল্টে দেওয়া হয় তাহলে চাকার ঘূর্ণন কিন্তু আগের সাপেক্ষে বিপরীত দিকে হবে। যদি দুটোকেই একসঙ্গে পাল্টে দেওয়া হয় তাহলে যেদিকে ঘুরছিল সেই দিকেই ঘুরবে। অর্থাৎ এইটাকে পাল্টানোর জন্য বিপরীত দিক হলো, আবার এইটাকে পাল্টানোর জন্য আবার বিপরীত দিক হলো, মানে আগে যেদিকে ছিল সেই দিকেই ঘুরবে। এই বৈশিষ্ট্য মনে রাখতে হবে যে বারো চক্রের এই ঘটনা ঘটলে আমার এই হবে। এগুলো সাধারণত অবজেক্টিভ প্রশ্ন 1 নম্বরের ক্ষেত্রে দু একটা জানতে চাই। সব থেকে মোস্ট ভাইটাল হচ্ছে যে তোমার যদি সমপ্রবাহ রাখতেই হবে, কখনো পরিবর্তী প্রবাহে বাল্য চক্র কিন্তু আমরা ক্রিয়াটা দেখাতে পারবো না। তাহলে এই যে আমরা বাল্য চক্র, এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বা তড়িৎ প্রবাহের উপর চুম্বক ক্রিয়া, সেটা বোঝানোর জন্য সবথেকে সরললিখিত রূপ হচ্ছে বাল্য চক্র। এবার এর যেটা অ্যাপ্লিকেশন,
মানে এই ঘটনাটার এই নীতিটার অ্যাপ্লিকেশন কিন্তু বাল্যচক্র না, বাল্যচক্র মানে যন্ত্র বা একটা ব্যবস্থা যার মাধ্যমে আমরা এই জিনিসটা বোঝাতে পারি। কিন্তু এই যে নীতি এর উপর প্রতিষ্ঠিত হয়েছে বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটর আমরা মোটর দেখেছি অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় দেখেছি। এই মোটর দু রকম হয়, সমপ্রবাহ মোটর না ডিসি মোটর, আবার এসি মোটর, দু ধরনের হয়। যাও আমরা খুব সরলীকৃতভাবে ডিসি মোটর কথাই বলছি। এই বৈদ্যুতিক মোটরটা কি করে না তড়িৎ প্রবাহের চুম্বকের ক্রিয়া, এই নীতির উপর ভিত্তি করে মোটর তৈরি হয়েছে। অর্থাৎ বৈদ্যুতিক মোটরের মূল নীতি হলো যে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। কখনোই পরীক্ষার খাতায় লিখবে না যে বৈদ্যুতিক মোটরের মূল নীতি হলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বা বাল্যচক্র, লিখবে না কিন্তু এগুলো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের মাধ্যমে আমরা পরিবাহী গতিশীল হবে কোন দিকে সেই দিকটা নির্দেশিত হয়। কিন্তু মূল নীতি বলতে গেলে তড়িৎ প্রবাহের উপর চুম্বক ক্রিয়া, এইটা হচ্ছে মূল নীতি। মূল নীতি মানে এই নীতির উপর প্রতিষ্ঠিত হয়। অনেকে আমরা দেখি পরীক্ষাটা লেখো যে বাল্যচক্রের উপর প্রতিষ্ঠিত হয়েছে বা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রতিষ্ঠিত হয়েছে, তা নয়। মূল নীতি হচ্ছে যে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। তাহলে এই বৈদ্যুতিক মোটর এই নীতিতে কাজ করে। এবং এই ক্ষেত্রে যেটা মোস্ট ভাইটাল, 1 নম্বর প্রশ্ন হয় প্রায়, যে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ পরীক্ষার প্রশ্ন 1 নম্বরে যে বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়। মোটরটা ঘোরে, দেখবে যেখানে বৈদ্যুতিক মোটর দেখেছো, আমি উদাহরণ দিচ্ছি একটু পরে, সে মোটর সব ঘুরে দেখবে। ঘোরে মানে ঘূর্ণন, মানে গতিশক্তি থাকছে, আর গতিশক্তি যান্ত্রিক শক্তি একটা প্রকারভেদ। তাহলে আমরা বলবো যে বৈদ্যুতিক মোটরের তড়িৎকে কাজে লাগিয়ে আমরা মোটরটাকে ঘোরাবো, অর্থাৎ গতিশক্তি পাবো, অর্থাৎ যান্ত্রিক শক্তি পাবো। অর্থাৎ মোটরের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তা বৈদ্যুতিক মোটরের গঠনটা আমরা বলছি না, কারণ ওটা ক্লাসে হয়তো বৈদ্যুতিক মোটরকে সামনে রেখে বোঝানো সহজ হতো। এখানে অনলাইনে ওই মানে জাস্ট কনসেপ্টটুকু শেয়ার করতে গেলে তোমাদের কাছে খুব মানে কি বলবো না, একটু অসুবিধার সৃষ্টি হবে, মানে বেশ কঠিন বলে মনে হবে। কিন্তু যদি মোটরকে সামনে রেখে দেখা আমরা সমস্ত পার্টসগুলোকে খুলে দেখাতে পারতাম, তাহলে বোঝানো সহজ হতো। তাই এগুলো পরীক্ষাতে পড়েও না সেরকম, গঠনটা পড়ে না। যেটা পড়ে যে বৈদ্যুতিক মোটরের মূল নীতিটা কি, কোন শক্তি রূপান্তরিত হয়, আর বৈদ্যুতিক মোটরের কি ব্যবহার, মানে কোথায় কোথায় ব্যবহার করি আমরা। তাই এইগুলোর উপর জোর দিচ্ছি। তার বৈদ্যুতিক মোটরের মূল নীতি বললেন যে তড়িৎ প্রবাহী চুম্বকের ক্রিয়া, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এবং কোথায় ব্যবহার হয়। দেখবে বৈদ্যুতিক পাখা, দেখবে পাখা ঘুরছে মানে তড়িৎ শক্তি পাঠিয়ে পাখাটা ঘোরানো হয়, ওখানে মোটর কাজ করে। এখন দেখবে রাস্তাতে বেরিয়ে টোটো দেখতে পাবো, টোটো কি ব্যাটারি থাকে, ব্যাটারিতে তড়িৎ প্রবাহ পাঠানো হয় এবং ওখানে দেখবে ওই যে চাকার পিছন দিকে যে চাকা থাকলো অ্যাক্সিল থাকে, অ্যাক্সিল এবং মোটরটাকে সেট করা থাকে, সে মোটরের মাধ্যমে চাকাটা ঘোরানো হয়। বাড়িতে জলের পাম্প, সে টুলু পাম্প হোক, সাবমার্সিবল হোক, যাই হোক, সে জলের পাম্প, সেখানে মোটরকে কাজে লাগানো হয়। বৈদ্যুতিক ট্রেন, সেখানে মোটরকে কাজে লাগানো হয়। বৈদ্যুতিক ট্রাম, সেখানে মোটরকে কাজে লাগানো হয়। এরকম হাস্কিং মেশিন, যারা ধান পিষিয়ে চাল করতে যাও বা গম পেশাতে যাও, সর্ষে পেশাতে যাও, সেখান থেকে মোটরের মাধ্যমে ঘোরানো হয়। তা যেখানেই দেখবে যে তড়িৎ শক্তি, ওই মোটরগুলো দেখতে পাচ্ছ, সেখানে ওই তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। তাহলে এইটা হচ্ছে বৈদ্যুতিক মোটরের মূল ব্যবহার। অর্থাৎ বৈদ্যুতিক মোটরের কার্যনীতি শিখলাম, তার শক্তির রূপান্তর জানলাম এবং কোথায় কোথায় ব্যবহার হয় জানলাম। তাহলে এইটা হলো যে তড়িৎ প্রবাহী উপর চুম্বকের ক্রিয়া যে পাঠদান ছিল এইটুকু আছে। এর পরের ক্লাসে আমরা কিন্তু আবার নেক্সট অন্য কনসেপ্টে ঢুকবো। আজকে এই পর্যন্ত থাকলো। বাড়িতে ভালো করে পড়বে, বাল্যচক্র পড়বে, ছবি দেখে পড়বে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা আমি যেভাবে আঙুলটাকে প্লেস করেছিলাম সেইভাবে আঙুল লিখে বোঝার চেষ্টা করবে। অবশ্যই দেখবে বুঝতে পারবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, কারণ এইভাবে আঙুলকে প্রসারিত করে পড়লে দেখবে তোমাদের মনেও থাকবে, বুঝতে সহজ হচ্ছে এবং পরবর্তী লিখতেও সহজ হবে। তো সেইভাবে প্র্যাকটিস করে পড়াশোনাটা করবে। তো এই পর্যন্ত থাকলো। পরের দিন আমরা অন্য কনসেপ্টে যাব। ঠিক আছে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, এইটুকুই।